নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে এখন তোলপাড় দুই দেশের সম্পর্ক, এবং দুই দেশের মধ্যে কিন্তু একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আমরা দেখেছি ভারত বাংলাদেশ সীমান্তে যে বিএসএফ যখন ফেন্সিং তৈরি করছিল, দুই দেশের মধ্যে কিন্তু ব্যাপক বিবাদ দেখা দেয় এবং বিএসএফ ও বিজিবির মধ্যে কিন্তু উত্তেজনা দেখা দেয় এবং দুই দেশের মানুষের মধ্যেও উত্তেজনা দেখা দেয়। আবার রিসেন্টলি দেখা গেছে যে ভারতের বিএসএফ এই কাঁটাতারের বেড়াতে নাকি যে বোতল ঝুলিয়েছে। আর এই বিষয়টিকে জানার জন্য আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হলো ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া বাউন্ডারি এগ্রিমেন্ট। তো আজকের ভিডিওতে থাকছে বর্তমানে ভারত বাংলাদেশের সীমান্তের বিবাদের খবর কী আছে, আর ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তির ইতিহাস কী আছে, আর কেনই বিএসএফ কাঁটাতারের বেড়াতে যে বোতল ঝুলিয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। ভারত বাংলাদেশ সীমান্তে বিবাদ তৈরি হয়েছে। ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মধ্যে কিন্তু দ্বন্দ্ব দেখা দিয়েছে। রিসেন্টলি কয়েকদিন আগে ভারতের বিএসএফ এই বাংলাদেশ সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া তৈরি করতে গেছিলো, সেখানে কিন্তু বিজিবি বাধা দেয় এবং দুই দেশের মানুষের মধ্যেও কিন্তু একটা চরম উত্তেজনা ও বিবাদের পরিস্থিতি তৈরি হয়। আর সেই নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে যে বৈদেশিক সম্পর্ক, সেই সম্পর্কেতেও কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। আবার রিসেন্টলি দেখা গেছে যে ভারতের বিএসএফ এই যে কাঁটাতারের বেড়া আছে সেখানে নাকি বোতল ঝুলিয়েছে, আর সেই নিয়েও কিন্তু আতঙ্কে আছে বাংলাদেশের মানুষ। তো কেন এখানে বোতল ঝুলানো হলো, আর এই সমস্যার আসল কারণ কি সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে দুই দেশের যে সীমান্ত চুক্তির ইতিহাস নিয়ে। এখন এই সীমান্ত চুক্তির খবরও কিন্তু শিরোনামে উঠে এসছে। বাংলাদেশের বর্তমান সরকার তারা নাকি দাবি করেছে তারা কিছুদিনের মধ্যেই ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত চুক্তিগুলো হয়েছে সেগুলোকে তারা বাতিল করে দেবে, এবং দুই দেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। ভারতের হাই কমিশনারকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছিল, আবার বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। অর্থাৎ দুই দেশের পররাষ্ট্রনীতি নিয়েও কিন্তু একটা বিরাট উত্তেজনা বা একটা সমস্যা তৈরি হয়েছে। তো আমরা এখন দেখে নেব ভারত বাংলাদেশের এই সীমান্ত চুক্তির ইতিহাস নিয়ে। মেনলি ভারত বাংলাদেশ বা পাকিস্তান একটাই অখণ্ড ভারত ছিল, কিন্তু যখন ভারত স্বাধীনতা পায় দুটি দেশে ভাগ হয়ে যায়, একটি ভারত আর একটি পাকিস্তান। মেনলি 1947 সালে দেশের বিভাজন ঘটে। মাঝে মূল ভারতের পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ভেঙে তৈরি হয় পূর্ব পাকিস্তান, আর পশ্চিমে তৈরি হয় পশ্চিম পাকিস্তান। এখন এই যে পূর্ব পাকিস্তান আর পশ্চিমবাংলা অর্থাৎ ভারতের পশ্চিমবাংলা এর যে সীমান্ত, সেই নিয়ে কিন্তু ব্যাপক সমস্যা দেখা দেয়, কারণ ইংরেজরা তাড়াহুড়ো করে সীমান্ত লাইন আঁকে বা তৈরি করে। আর দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? র্যাডক্লিফকে, এবং র্যাডক্লিফ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে এই সীমান্ত লাইন তৈরি করে। সে ফিল্ড সার্ভে করেনি এবং বাড়িতে বসেই ম্যাপ ধরে এই সীমান্ত তৈরি করে, আর তার ফলে কিন্তু বাস্তবে একাধিক সমস্যা দেখা যায়। বিশেষ করে বঙ্গপ্রদেশকে ভেঙে যে দুটো প্রদেশ তৈরি হলো, একটা হচ্ছে পশ্চিমবাংলা যেটা ভারতের অন্তর্গত, আর হচ্ছে পূর্ব পাকিস্তান যেটা পাকিস্তানের অন্তর্গত বা পূর্ববঙ্গ যেটা। এখন এই দুই প্রদেশের মাঝে যে সীমান্ত লাইন, সেখানে দেখা গেল যে সেখানে নদীর উপর দিয়ে সীমান্ত লাইন চলে গেছে, কোনো গ্রামের মাঝে, কোনো পাড়ার মাঝে, এমনকি কোনো মানুষের বাড়ির মাঝে দিয়ে এই সীমান্ত লাইন চলে গেছে। আর সেই নিয়ে কিন্তু সমস্যা তৈরি হলো দুই দেশের মানুষের মধ্যে। আর এখানেই কিন্তু উঠে আসে ছিটমহলের প্রসঙ্গ বা এনক্লেভ। ছিটমহল কি? এমন কতকগুলি অঞ্চল বা এরিয়া দেখা গেল যেগুলি হচ্ছে বাংলাদেশের অন্তর্গত, কিন্তু সেটি পড়েছে ভারতের মূল ভূখণ্ডে। আবার ঠিক একইভাবেই বাংলাদেশের মধ্যে ভারতের অন্তর্গত কিছু ল্যান্ড পড়েছে, আর এই নিয়ে কিন্তু সমস্যা দেখা দিল। বিশেষ করে এই অঞ্চলে যারা বাস করতো তাদের মনে এক প্রকারের কনফিউশন তৈরি হলো, তারা না ভারতের না বাংলাদেশের, তাদের কোনো দেশই নাই, এবং তার জন্য কিন্তু তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো। তাদের জীবনে ব্যাপক প্রভাব
তৈরি হয়েছিল। আর এই সমস্যার সমাধান করার জন্য 1958 সালে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই নুন সাহেবের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। যে চুক্তিটা হচ্ছে 1958 সালের চুক্তি, নেহেরু নুন চুক্তি বলা হয়। এখানে বলা হয় যে এই যে ছিটমহল, বেরুবাড়ি ছিটমহল, সেটিকে হস্তান্তর করা হবে। কিন্তু বাস্তবে সমস্যা দেখা দেয়, কারণ যখন কোনো সীমানায় কোনো পরিবর্তন করা হবে তখন কিন্তু ভারতবর্ষের সংবিধানে বলা আছে সেখানে কিন্তু সংবিধান সংশোধন করতে হবে। তাই যখনই এই চুক্তি হয় তখনই কিন্তু বাংলা সহ বিভিন্ন প্রদেশে সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়, কারণ তখন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ ছিল। তাহলে পাকিস্তানকে ভারত নিজেদের জমি দিয়ে দিচ্ছে, এটা কেউ মানতে চায়নি। তাই কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়। সুপ্রিম কোর্ট বলে হ্যাঁ, সরকার করতে পারে পার্লামেন্টে সংবিধান সংশোধনী এনে। আর এই যে সমস্যা তৈরি হয় সেই নিয়ে কিন্তু এই সমস্যার পুরোপুরি সমাধান করা যায়নি। এরপর আসে 1971 সাল, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ, যেখানে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে, অর্থাৎ ভারত পাক যুদ্ধ 1971 সাল। সেখানে যেহেতু ভারত বাংলাদেশকে সাহায্য করেছে স্বাধীনতা পাওয়ার জন্য, তাই সেই থেকে কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল, বিশেষ করে ইন্দিরা গান্ধী আর মুজিবুর রহমানের মধ্যে। আর তারই সূত্র ধরে 1974 সালে দুই দেশের মধ্যে নতুন চুক্তি হয়, যে চুক্তিটা হচ্ছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, LBA, 1974 সাল। এই চুক্তিতে এই যে ছিটমহল সমস্যা, সেই ছিটমহল সমস্যা সমাধান করার উদ্যোগ নেওয়া হয়, যেটাকে আমরা 3 বিঘা করিডোর বলি। বাংলাদেশের দহগ্রাম, অঙ্গরপোত্তা, এই সমস্ত জায়গাগুলিতে ছিটমহলগুলিকে দুই দেশের মধ্যে যে এক্সচেঞ্জ, সেই নিয়ে কিন্তু বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হয়। এবং ছিটমহলের মানুষের স্বার্থের কথা ভেবে তাদেরকে একাধিক সুবিধা দেওয়ার জন্য তারা যে কোনো দেশে যেতে পারবে, সেই নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এটাও কিন্তু বাস্তবায়ন হয়নি, কারণ আমরা জানি এর জন্য ভারতীয় পার্লামেন্টে বিল পাস করতে হবে। আর ভারতীয় পার্লামেন্টে বিল পাস করতে গিয়ে কিন্তু ইন্দিরা গান্ধী সরকার কিন্তু সমস্যায় পড়ে, অর্থাৎ ভারতীয় পার্লামেন্টে এই নিয়ে অ্যাপ্রুভ বা অনুমোদন পাওয়া যায়নি। উদ্যোগটা নেওয়া হয়েছিল খুব ভালো, সিদ্ধান্ত খুব ভালো ছিল, কিন্তু রাজনৈতিক কারণে এটাও কিন্তু পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। এরপরে 1975 সাল, এই পয়েন্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমানের সীমান্ত বিবাদ নিয়ে জানার জন্য। 1975 সাল ভারত বাংলাদেশের মধ্যে নতুন একটি চুক্তি হয়, জয়েন্ট ইন্দো বাংলাদেশ গাইডলাইন 1975। এখানে এই চুক্তিতে বলা হয় যে ভারত বাংলাদেশের মধ্যে যে বর্ডার লাইন আছে, তার মধ্যে যে জিরো লাইন আছে, অর্থাৎ নো ম্যানস ল্যান্ড, যেটা কোনো দেশেরই অন্তর্গত নয়, সেই জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো দেশই তারা কিন্তু ডিফেন্স স্ট্রাকচার তৈরি করতে পারবে না। ডিফেন্স স্ট্রাকচার মানে কি? অর্থাৎ জিরো লাইন থেকে 150 গজ ছেড়ে ভারত তাদের যে স্থান বা জায়গা বা ল্যান্ড, সেখানে কিন্তু ডিফেন্স স্ট্রাকচার তৈরি করতে পারবে। এখন ডিফেন্স স্ট্রাকচার মানে কি? ব্যাংকার তৈরি করা, ট্যাঙ্কার লাগানো, কিংবা ল্যান্ডমাইন লাগানো, কিংবা মিসাইল লাগানো, বা এয়ারফোর্সের কোনো ক্যাম্প তৈরি করা, এগুলো হচ্ছে ডিফেন্স স্ট্রাকচার। আর এখানে কিন্তু মূল বিষয়টি লুকিয়ে আছে। বাংলাদেশ বারবার বলছে যে ভারত কেন জিরো লাইন থেকে 150 গজের মধ্যে এই ফেন্সিং তৈরি করবে, তাই বিজেপি বাধা দিয়েছে। বাংলাদেশের মানুষও কিন্তু সেটাও বারবার বলছে যে বিএসএফ জোর করে দখল করে নিচ্ছে। অ্যাকচুয়ালি এই চুক্তিতে বলা হয়েছিল যে 150 গজের মধ্যে কোনো ডিফেন্স স্ট্রাকচার তৈরি করা যাবে না। ডিফেন্স স্ট্রাকচার কিন্তু এই সমস্ত জিনিসগুলো, ফেন্সিং কিন্তু ডিফেন্স স্ট্রাকচার নয়। ফেন্সিং কেন করা হয়? ফেন্সিং করা হয় যুদ্ধ করার জন্য নয়। ফেন্সিং শুধুমাত্র করা হয় যাতে স্মাগলিং না হয়, ইললিগাল অ্যাক্টিভিটি না হয়, ইললিগাল মাইগ্রেন্ট না হয়, এমনকি এই দেশের পশু ওই দেশে যাতে না যেতে পারে, সেই জন্যই কিন্তু ফেন্সিং করা হয়। তাই ভারত এই যে ফেন্সিং তৈরি করতে গেছে, এখানে কিন্তু কোনো সমস্যার নেই, কারণ ভারত কোনো ডিফেন্স স্ট্রাকচার তৈরি করতে যায়নি, বাংকার তৈরি করতে যায়নি, কোনো টাঙ্কার লাগাতে যায়নি, শুধুমাত্র গেছে কি ফেন্সিং তৈরি করতে। তো ফেন্সিং তৈরি করাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ সেটা বুঝতে পারছে না। বিষয়টা বিজেপির কাছে ক্লিয়ার নয়, আর ওদেশের সীমান্ত লাগোয়া যে সমস্ত মানুষ আছে তাদের কাছেও ক্লিয়ার নয়, তাই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। আদতে কিন্তু এই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই নয়, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। এরপরে রাজীব গান্ধীর সময়ও কিন্তু ছিটমহলের মানুষের উপকারের জন্য একটা এগ্রিমেন্ট করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পিভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন 1996 সালে, তখনও কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে একাধিক চুক্তি হয়, স্থল সীমান্ত চুক্তি হয়েছিল। পরবর্তী একটি চুক্তি হয় 2010 সালে
শেখ হাসিনার সাথে মনমোহন সিং সরকারের, এটাও কিন্তু এই বিবাদের খুবই গুরুত্বপূর্ণ। এই চুক্তিতে বলা হয় যে যে 3 বিঘা করিডোর আছে, অর্থাৎ ছিটমহল যে সমস্ত অঞ্চলগুলি আছে, সেখানে কিন্তু দুই দেশ এই জিরো লাইন থেকে 150 গজের মধ্যেই 1 রো ফেন্সিং করতে পারবে। আমরা জানি 1 রো ফেন্সিং কিন্তু শক্তপোক্ত কোনো ফেন্সিং নয়, শুধুমাত্র মানুষের যাতায়াত আটকাতে কিংবা গবাদি পশু আটকাতে কিন্তু এই 1 রো ফেন্সিং করা হয়। এখানে বলা হয় যে 1 রো ফেন্সিং 150 গজের মধ্যে করতে কোনো সমস্যা নেই, দুই দেশে করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম বিএসএফ যে ফেন্সিং করতে গেছে জিরো লাইন থেকে 150 গজের মধ্যেই যদি হয়, সেখানে কিন্তু ফেন্সিং, কোনো ডিফেন্স স্ট্রাকচার নয়। আবার বলেই দেওয়া হয়েছে যে 2010 সালে 1 রো ফেন্সিং করতে পারে। আর বিএসএফ 1 রো ফেন্সিং করতে গেছিলো, তাহলে বিএসএফের কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের কাছে, তাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। বিজেপি সে দেশের বর্তমান সরকারের নীতি চলে, তারাও কিন্তু বিষয়টা জেনেও কোনো কিছু বলতে পারছে না সরকারের চাপে। আর সাধারণ মানুষের মধ্যে যে একটা ফেক অ্যান্টি ইন্ডিয়া মনোভাব তৈরি হয়েছে, সে তার প্রভাবে পড়েও কিন্তু বিজেপি জেনেও কোনো কিছুই করতে পারছে না। পরবর্তী ক্ষেত্রে 2011 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট প্রোটোকল আবার একটা চুক্তি হয়, যেটা কিন্তু এই ছিটমহল সমস্যার সমাধান করার জন্য। আর দীর্ঘদিনের ছিটমহল সমস্যার প্রায় 100% সমাধান হয় 2015 সালে, যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে। নরেন্দ্র মোদীর সরকার আর হাসিনার মধ্যে এই চুক্তি হয়, ভারতীয় পার্লামেন্টে বিল পাস হয় এবং দুই দেশের মধ্যে এই ছিটমহলগুলোকে এক্সচেঞ্জ করা হয় এবং ছিটমহলের মানুষ তারা কিন্তু স্বাধীনতা পায়। তারা নিজেদের ইচ্ছা মতো যে দেশে তাদের যাওয়ার উচিত তারা সেই দেশে যায় এবং সেই দেশের নাগরিকত্ব পায়। এটাই কিন্তু ছিটমহল সমস্যার অনেকটাই সমাধান হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন বিএসএফ এই ফেন্সিং লাগাতে গিয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম বিএসএফ কিন্তু ফেন্সিং লাগাতে গিয়ে কোনো ভুল করেনি, চুক্তি মেনেই করেছে। এখন বর্তমান রাজনৈতিক কারণে বিজেপি সেটা মানতে পারছে না। এখন বিএসএফ কেন ফেন্সিংয়ে এই বোতল লাগিয়েছে, এই নিয়ে কিন্তু বাংলাদেশের সীমান্ত লাগোয়া যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু বিরাট ভয় পেয়ে গেছে, তারা পুরো কনফিউশনে তৈরি হয়েছে। কেউ কেউ বলছে হয়তো বিএসএফ এই যে খালি মদের বোতল এই কাঁটাতারের বেড়াতে ঝুলিয়ে রেখেছে, হয়তো এর মধ্যে বিষ দিয়েছে কিংবা অ্যাসিড দিয়েছে কিংবা কোনো বিস্ফোরক দিয়েছে মানুষের, যাতে বাংলাদেশের মানুষের ক্ষতি হয়। কিন্তু খালি বোতল দেখাই যাচ্ছে এর মধ্যে কোনো কিছুই নেই। এই বিএসএফ এই বোতলগুলিকে ব্যবহার করেছে একটাই পারপাসের, সাউন্ড এফেক্ট। সাউন্ড এফেক্ট মানে কি, এই যে দুই দেশের সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, যদি বিজেপি ওই বেড়া তুলে ফেলতে আসে তাহলে কিন্তু বোতলে বোতলে সংঘর্ষ হবে আর শব্দ উৎপন্ন হবে। তাহলে বিএসএফ যেখানে থাকবে এই বোতলের শব্দ শুনে কিন্তু তারা ছুটে আসবে বর্ডার বাঁচানোর জন্য। আবার রাতের অন্ধকারে কিংবা শীতকালে এই যে কুয়াশার মধ্যে যদি কোনো বেআইনি কার্যকলাপ হয়, ওই বর্ডার লাইন দিয়ে গরু পাচার, মানুষ পাচার, টাকা পাচার কিংবা অনুপ্রবেশকারীর ঘটনা ঘটে, কিংবা যদি বাংলাদেশের বা ভারতের কোনো গরু বা অন্য পশু যদি এই কাঁটাতারের বেড়া টপকে যেতে চায়, তাহলে কিন্তু বোতলে বোতলে সংঘর্ষ হবে, শব্দ উৎপন্ন হবে আর বিএসএফ ছুটে এসে তার ব্যবস্থা নেবে। জন্য কিন্তু এই বোতল ব্যবহার করেছে, এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নেই। এই হলো আজকের ভিডিও শেষ করার আগে ভারত বাংলাদেশের পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসুক এবং দুই দেশের আরও উন্নতি হোক, দুই দেশের পারস্পরিক ভালো সম্পর্কের মধ্যে। ভিডিও এখানেই শেষ হলো। সীমান্ত বিবাদ নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।